আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির 2276 নেতাকর্মী ক্রসফায়ার ও 153 জনকে গুম। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে দুটি অভিযোগ। এবং চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুধু শিক্ষার্থীদের নয়, সব রাজনৈতিক দলের মতামত নিয়েই আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে চলছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেরি করে হলেও প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টের ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। এ সময় চলতি মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হবে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক করবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বলেও জানান এই উপদেষ্টা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা। 24/3/2000। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বেশ কিছু টেস্ট করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে দ্রুত চিকিৎসা শুরু হবে। এ সময় খালেদা জিয়ার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওনার অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন। পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন।
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, একটি মহল জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নানা ষড়যন্ত্র চলছে। সতর্ক করে বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মনিরুল হাসানের রিপোর্ট। স্বৈরশাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নির্যাতন, নিপীড়নের তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে প্রকাশিত বইকে ন্যায় বিচার অর্জনের লড়াইয়ে এক মহাকাব্য হিসেবে উল্লেখ করা হয়। যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারে না। শেখ হাসিনার পরিণতি তারই প্রমাণ। ইতিহাসের কি অমোঘ বিধান যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে, তারা দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি এও বলেন, জনসমর্থন ছাড়া কোনো সংস্কারই গ্রহণযোগ্য, টেকসই হবে না। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটাকে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এ সময় আবারও অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে গত 16 বছরে সারা দেশে 2276 জন নেতাকর্মীদের ক্রস ফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এই ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে দলটির নেতাকর্মীদের ক্রস ফায়ারের মাধ্যমে হত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেয় বিএনপি। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এই অপকর্মে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয় অভিযোগে। আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। প্রধান আসামি শেখ হাসিনা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত 153 গুম ও 2276 ক্রস ফায়ারের তালিকা এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 2 ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। চাকরিচ্যুতদের পুনর্বহাল ও
পুনর্বাসনের দাবিও জানান তারা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয়। পরে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এতে আশেপাশের এলাকায় যানজট দেখা দেয়। কারাবন্দীদের মুক্তি সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আমার আর্থিক সব শেষ, আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। বিচার বিভাগীয় যে প্রহসন সেটিও আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে বিক্ষুব্ধ ছাত্র নাগরিক এবং বিডিআর ক্ষতিগ্রস্ত যারা নিরপরাধ তাদের পরিবারের সদস্যরা আমরা এই শাহবাগ ব্লকেট করেছি। তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তুর্কি পণ্য বাংলাদেশে সরবরাহ করতে দেশটির কারখানা এখানে স্থানান্তর এবং এদেশের তরুণদের কারখানা পরিচালনার জন্য ব্যবহার করারও আহ্বান জানান। প্রযুক্তিতে অগ্রসর তুরস্ককে দেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলারও আহ্বান জানান প্রফেসর ইউনুস। তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাত বলেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে ভারত সহ অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে আগ্রহী তুরস্ক। এছাড়া বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্পের বাইরে পারস্পরিক সহযোগিতা বহুমুখী করতে পারে বলেও জানান তুর্কি বাণিজ্যমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে চিঠি দেওয়া হয়েছে তার জবাবে আনুষ্ঠানিকভাবে ভারত এখনো কোনো কিছু জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম আরও বলেন, ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান বা স্ট্যাটাস কি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানার বিষয় নয়। তার ভিসার মেয়াদ কিভাবে বাড়ানো হয়েছে তাও জানে না মন্ত্রণালয়। উত্তরপন্থী চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এখনো আমরা পাইনি। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। ভরা মৌসুমীয় অস্থির দেশের চালের বাজার। 1 মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এর জন্য মিলার আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই দাম কমবে। সুফল পেতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, অনিয়মের কারণে টিসিবির 37 লাখ কার্ড বাতিল করা হয়েছে। মাহবুব কবি চপলের রিপোর্ট। আবারও শুরু হয়েছে চাল নিয়ে চালবাজি। আমনের পর্যাপ্ত চাল মজুদ থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চিকন চালের দাম বেড়েছে কেজিতে 12 টাকা পর্যন্ত। এর জন্য সেই পুরনো সিন্ডিকেটকেই দায়ী করছেন বিক্রেতারা। মাসের ব্যবধানে প্রতি কেজিতে বাড়ছে আপনার কোনো চাল 10 টাকা থেকে 12 টাকা। মিনিকেটের দামটাই সবচেয়ে বেশি বাড়ছে। টাকা দিলে মালের অভাব নেই, দাম যখন আমরা কিনতে যাই দাম বাড়তি। চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল ওটা কিন্তু মকুব করে দিচ্ছে, প্লাস উনি কিন্তু বাইরের থেকে আমদানি করছে। তারপরে সিজন আসছে, দেশে কিন্তু ধান চালের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। কর্পোরেট কোম্পানি আছে আর মেলাররা আছে, সিন্ডিকেটকে করিয়া মনে করেন এই চালের দামটা বাড়াইয়া এই 15-20 দিনের মধ্যে ভোক্তাদের থেকে আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার বলছে, চালের বাজার সহনীয় রাখতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে। প্রায় শূন্য করা হয়েছে আমদানি শুল্ক। তারপরও কেন দাম বাড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদিনের চারাগ নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সুবিধায় সারা দেশে টিসিবির কার্যক্রম বাড়ানো হয়েছে।
দুর্নীতির কারণে 1 কোটির মধ্যে 37 লাখ কার্ড বাতিল করেছে সরকার। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল, যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন রোজায় পণ্যের পর্যাপ্ত যোগান ও দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। খুবই হাই পাওয়ার। 43তম BCS বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। শিগগিরই নতুন গ্যাজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে DGFI এবং NSI এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিষ্কন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাব ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 19 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নিক্সন পরিবার। প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে, এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরো স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরো কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেফতার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলম। এ ঘটনায় একটি মামলা দায়ের ও কর্তব্যরত এক ASI বরখাস্ত করা হয়েছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার ঘটনার মূল আসামি ছিলেন শাহ আলম। গত 8 জানুয়ারি কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জিজ্ঞাসাবাদের সময় পালিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হলে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানার সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন শাহ আলম প্রায় 50 জন আন্দোলনকারীকে হত্যা করেছেন। তাকে এবং পালানোর সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট আমাদের প্রায় 50 জনের উপরে এই থানার সামনে শহীদ হয়েছে এবং 3 থেকে 400 তার উপরে 500-700 মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তার দায়িত্বে ছিল তিনি, সে অ্যারেস্ট হওয়ার পর এই থানার এত সিকিউরিটির ভিতর থেকে কেমনে বের হয়ে গেল। অনতিবিলম্বে তাকে এখানে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে তাকে আবার এখানে নিয়ে আসতে হবে। এই ঘটনার সাথে সংযুক্ত সে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও হয়, তাকেও এর সাথে গ্রেফতার করতে হবে। আমরা এই 2 দাবি নিয়েই আগামীকালকে দুপুর 2টার সময় বিএনএস সেন্টারে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। 2025 সালে বাংলাদেশি হজ এজেন্সির প্রতি ন্যূনতম হজ যাত্রীর কোটা 500 জন বহাল রাখার দাবি জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এর আগে এক চিঠিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা 1000 জন নির্ধারণ করার কথা জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হাব নেতারা বলেন, 2021 সালের জাতীয় হজ ও উমরা আইন অনুযায়ী এজেন্সির প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 100 জন ও সর্বোচ্চ 300 জন নির্ধারিত ছিল। তবে এবারের হজে তা প্রথমে 1000 পরে 500 জনের কোটা নির্ধারণ করে দিলেও এই মাসের 4 তারিখ তা আবারও 1000 নির্ধারণ করে দেয় সৌদি সরকার। হজযাত্রীর কোটা 1000 করা সম্পূর্ণ অযৌক্তিক ও অসম্ভব উল্লেখ করে হাব নেতারা বলেন, সৌদি সরকার এই নিয়ম না বদলালে এবার সব ধরনের হজ কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকবেন তারা। এদিকে হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের উপর বিরক্ত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। হজ যাত্রীদের জন্য হজ এজেন্সির ন্যূনতম কোটা কমানোর বিষয়টি নিয়ে দেন দরবারের কারণে এই বিরক্তি বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে হজ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। বলেন, গত বছর পর্যন্ত বাংলাদেশের হজ এজেন্সিগুলোর জন্য ন্যূনতম 250 জন হজযাত্রীর কোটা থাকলেও এবার তা 1000 করা হয়েছে। প্রথমে সৌদি সরকার এই সংখ্যা 2000 করলেও সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই সংখ্যা 1000 করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের জন্য 1,27,517 জন মানুষের হজ করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 87,100 জন। পার্টেক্স খেলার খবর।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে চিটাগং কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 5 উইকেটে 177 রান তোলে ঢাকা। 33 বলে 82 রান করেন সাব্বির রহমান। এছাড়া 54 রান আসে তানজিদ হাসানের ব্যাটে। জবাবে উসমান খানের 55, গ্রাহাম ক্লার্কের 39 রান জয়ের ভিত করে দেয় চিটাগাংয়ের। এরপর মোহাম্মদ মিথুনের 22 বলে 33 আর শামীম হোসেনের 14 বলে অপরাজিত 30 রানের ঝড়ে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় চিটাগাং। এ নিয়ে টানা 5 ম্যাচ হারল নায়ক সাকিব খানের দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। অভিযোগ মির্জা ফখরুলের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির 2276 নেতাকর্মী ক্রসফায়ার এবং 153 জনকে গুম। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে 2টি অভিযোগ। এবং চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টা। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।